সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার উপস্থিত একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে। এই প্রেডিকশনটির সূচনাতে আমি সেরকম ভাবে কোনো কিছুই বলবো না, জাস্ট দু একটি কথা। প্রথমেই যার প্রেডিকশনটি করছি সেই জাতকটিকে আমি বলবো, তোমার যে ছক বিশ্লেষণ, ক্যালকুলেশন, সেটা আমার করা আছে, একদম ডিটেলিং আমি করেছি এবং সেটা নিয়ে আমি অ্যানালাইসিস করব। কিন্তু প্রথমেই বলি, তোমার কয়েকটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট, আমরা অনেক ক্ষেত্রেই যখন অনলাইন প্রেডিকশন করাই, যেহেতু অনলাইন ফিজও একটু বেশি এবং ফিজ দিয়েই অনলাইন প্রেডিকশন করাতে হয়, তাই জন্য যেহেতু আমরা ফিজটা ডিপোজিট করি, ফিজটা দিই আমার প্রেডিকশন করার জন্য, তখন আমরা অনেক সময় না স্ক্যাটার্ডলি মুভ করি। আমার এইটা জানতে চাই, ওইটা জানতে চাই, এইটা জানতে চাই, এইটা জানতে চাই, ওইটা জানতে চাই। কিন্তু তুমি যে ভয়েসটি পাঠিয়েছো, সেই ভয়েসটি আমি শুনেছি এবং ভয়েসটি শুনেই আমি কয়েকটি জিনিস উপলব্ধি করেছি। ফার্স্ট, তোমার নির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে। আমি ফিজ দিয়ে প্রেডিকশন করাচ্ছি মানেই আমার মধ্যে নানান প্রশ্ন উদয় হবে, সেটা কিন্তু তোমার মধ্যে হয়নি। এটা আমার খুব ভালো লেগেছে। তোমার লক্ষ্যটা কিন্তু স্থির, সেটা হচ্ছে আমার প্রফেশনাল জায়গাটাকে নিয়ে। ভেরি নাইস। দ্বিতীয়ত, তুমি অত্যন্ত ভদ্র, জেনারেল এবং তোমার মধ্যে মারাত্মক ডেপথ রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করেছি। তোমার কথা বলা বা যে প্রশ্ন, সেইগুলোকে নিজের মতন করে বলা, এটা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে শুধু দু একটি কথা বলবো। প্রথম কথা যেটা হচ্ছে, তুমি নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেল দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী, এখানে কয়েকটি ভিডিও দেখেছো। ভিডিও দেখে নিশ্চয়ই তোমার মতন শিক্ষিত ছেলে, আমার মনে হয়েছে তুমি কেবলমাত্র যে পুঁথিগত বিদ্যার দিক দিয়ে শিক্ষিত তা নয়, তুমি মানসিক ভাবেও কিন্তু শিক্ষিত। তোমার ভালো লেগেছে, তুমি তাই জন্য তোমার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বা অবস্ট্রাক্ট ক্রিয়েট করছে তোমার জীবনে, তাই জন্যই তুমি কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হয়েছ। ভেরি নাইস। কিন্তু তোমাকে একটা জিনিস জানার প্রয়োজন, যে আমি যেই অ্যাস্ট্রোলজার এবং যেই অ্যাস্ট্রোলজির উপর নির্ভর করছি, বিশ্বাস করছি, ভরসা করছি, এবং আমার যে প্রতিবন্ধকতাটা কেন হচ্ছে জানতে চাইছি, আমি জানি তোমার মতন মানুষেরা কখনো যার তার কাছে কিন্তু ওই যে সেম জিনিস, সেম ওয়ার্ড স্ক্যাটারলি মুভ করবে না। এইটা বলুন তো, ওইটা বলুন তো, ওইটা বলুন তো, ওইটা বলুন তো, এইটা বলুন তো। হয়তো কখনো গেছো, গিয়ে তুমি বুঝতে পেরেছো যে সেইগুলো ফার্স। সেই বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব না, তার কারণ সেই বিষয়বস্তু নিয়ে আমি আজকে আলোচনা করছি না। কিন্তু একটা জিনিস তোমাকে জানানো প্রয়োজন, বা তোমার মাধ্যমে তোমার মতন যারা মানসিকভাবে শিক্ষিত, সুশিক্ষিত, মানসিকভাবে এবং পুঁথিগত দিক দিয়ে যারা শিক্ষিত, হ্যাঁ, তার যাদের অবস্থানটা অত্যন্ত উচ্চ স্তরীয়, সেরকম ভাবে সফল হয়তো হতে পারেনি, তাদের সবাইকে জানানো প্রয়োজন। আমরা যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে কি বলে? জন্ম ছক বলে।
তারপর আমার 5 বছর বয়স হচ্ছে, 10 বছর বয়স হচ্ছে, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, আমার বয়স বাড়ছে। আমার বয়স বাড়ার সাথে সাথে আমার মনের পরিবর্তন হচ্ছে, চিন্তাধারার পরিবর্তন হচ্ছে, শরীরের পরিবর্তন হচ্ছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, যৌনতার পরিবর্তন হচ্ছে। যেরকম সেরকম জন্মের সময় যে গ্রহের অবস্থান সেগুলো আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আজকের দিনে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে যে ফরমেশনটা ক্রিয়েট হচ্ছে তাকে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে। আমার জন্ম ছকের মধ্যে দেখা যাচ্ছে আমি খুব ভালো সফল একজন ব্যবসায়ী হতে পারতাম, এক্সাম্পল বলছি, ভালো ক্রিকেটার হতে পারতাম, ভালো ফুটবলার হতে পারতাম, ভালো বিজনেসম্যান হতে পারতাম, আমি চরম সফল হতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে আমার 40 বছর, 45 বছর, 50 বছর, 55 বছর হয়ে যাচ্ছে, তবু আমি হতে পারছি না। কেন হতে পারছি না? কিসের জন্য হতে পারছি না? কি করলে হতে পারবো? সেটা যদি জানতে হয় তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন একটা ছক অ্যানালাইসিস করা হয় তখন কেবলমাত্র জন্ম ছক দ্বারা কখনো অ্যানালাইসিস করা হয় না, সবসময় কিন্তু জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করতে হয়। এটা কিন্তু জানা প্রয়োজন। অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট, সেই প্ল্যানেট গুলো কখনো আকাশের চন্দ্র, সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র নয়। অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। তাই আমার নেগেটিভিটি, আমার পজিটিভিটি, আমার প্রতিবন্ধকতা, আমার সফলতা সবকিছু উৎসস্থল আমার ভেতরটাতেই রয়েছে। এবং তাই জন্যই বলা হয় যে কর্মের চেয়ে বড় পুজো আর কিচ্ছু হয় না, আর শরীরের চেয়ে বড় মন্দির আর কিচ্ছু হয় না। গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিলস এন্ড থিংকিংস। সেই কারণের জন্যই বলা হয় এই পৃথিবীতে কেউ তোমার পরিবর্তন করতে পারবে না, তুমি তোমার পরিবর্তন করতে পারো, তুমি তোমার জীবনে সফলতা আনতে পারো। সফল জীবনকে বিব্রত বা বিভ্রাট ঘটাতে তুমিই পারো, বিফলতা তুমিই নিয়ে আসতে পারো তোমার জীবনে। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তার কারণ তোমার কর্মই কিন্তু তোমার আলটিমেট পরিচয়। কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন যে যেহেতু গ্রহের দ্বারা আমরা তাড়িত এবং প্রভাবিত হচ্ছি এবং গ্রহ রিপ্রেজেন্ট করছে আমার হরমোনকে, সুতরাং গ্রহের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেই নেগেটিভিটিকে কখনো কিন্তু বাড়তে দেওয়া উচিত নয়। আমরা কেয়ারলেস হয়ে যাই, ও শুনলাম ঠিক আছে, কখনো আমার যে নেগেটিভিটি সেটাকে বাড়তে দেওয়া উচিত নয়। কেননা গ্রহের রেকটিফিকেশন মাস্ট, তা না হলে গ্রহ যে রিপ্রেজেন্ট করছে হরমোনকে সে সঠিক মতন কার্যকলাপটা করতেই পারবে না। তার ফলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটিটাই তুমি গেইন করতে পারবে না। এটা কিন্তু সর্বপ্রথম মনে রাখা প্রয়োজন। আমি তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বলছি এই কারণের জন্যই, যদিও আমি যখন ইউটিউবে পাবলিশ করি তখন একদম গোপনীয়তার সাথে করি, তবুও বলছি এই কারণের জন্যই, তার কারণ আমি যদি কোনোভাবে ভুল এন্ট্রি করে থাকি তাহলে প্রেডিকশনটাও ভুল হয়ে যাবে। তাই জন্য একবার চেক করে নেবার জন্য। তুমি জন্মেছ 21শে অক্টোবর 1974, 1:12 PM কলকাতাতে। 21শে অক্টোবর 1974, 1:12 PM কলকাতা। 21শে অক্টোবর 1974, 1:12 PM কলকাতাতে। আমি যদি তোমার জন্মছকটা লক্ষ্য করি তাহলে সর্বপ্রথম যেটা দেখা যাচ্ছে তোমার কিন্তু মকর লগ্ন এবং ধনু রাশি। 1 নম্বর ঘর অর্থাৎ মকরের ঘরে কোনো গ্রহ নেই। 2 নম্বর ঘর কুম্ভের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। কুম্ভের অধিপতি গ্রহ হচ্ছে শনি। 3 নম্বর 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। বৃষর ঘর, শুক্রর ঘর, 5 নম্বর ঘর, সেই ঘরটাতে কিন্তু কেতু বসে রয়েছে। 6 নম্বর ঘর মিথুনের ঘর, বুধের ঘর, সেখানে কিন্তু শনি বসে রয়েছে। শনি এবং বুধের অবস্থান সবসময় কিন্তু ডেপথ নিয়ে আসে। বারবার ধরে কিন্তু এটা আমি বলেছি, আমার মধ্যে ডেপথ আছে কিনা, গভীরতা আছে কিনা, সেটা কিন্তু শনি এবং বুধের একত্রীকরণ দ্বারা ফাইন্ড আউট করা যায়। 7 নম্বর 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই।
আমি যদি খুব ভালো মতন 9 নাম্বার ঘরটা দেখি, কন্যা রাশির ঘরটা দেখি, বুধের ঘর, সেখানে শুক্র এবং প্লুটো বসে রয়েছে। আমি যদি 10 নাম্বার ঘরটা দেখি, শুক্রের ঘর, তুলার ঘর, তাহলে সেইখানে কিন্তু মঙ্গল, সূর্য, বুধ এবং ইউরেনাস বসে আছে। আমি যদি 11 নম্বর ঘরটা দেখি, বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘর, সেখানে রাহু এবং নেপচুন বসে রয়েছে। যদি 12 নম্বর ঘরটা দেখি, ধনুর ঘর, বৃহস্পতির ঘর, সেখানে কিন্তু চন্দ্র বসে রয়েছে। এবার যদি আমি খুব ভালো মতন তোমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি, অর্থাৎ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান দেখি, তাহলে 1 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 2 নাম্বার ঘরে বুধ, 3 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 4 নাম্বার ঘরে রাহু এবং মঙ্গল, 5 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 6 নাম্বার ঘরে ইউরেনাস এবং নেপচুন, 7 নাম্বার ঘরে বৃহস্পতি এবং শনি, 8 নাম্বার ঘরে শুক্র, 9 নাম্বার ঘরে প্লুটো, 10 নাম্বার ঘরে সূর্য এবং কেতু, 11 নাম্বার এবং 12 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই। ভেরি নাইস। তুমি আমাকে একটি মাত্রই প্রশ্ন করেছো, আমি তোমাকে একটা কথা বলি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে ক্যালকুলেশন বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যে প্রেডিকশন, সেটা কখনো 7 দিনের জন্য বলুন তো, 1 মাসের জন্য বলুন তো, 6 মাসের জন্য বলুন তো, 1 বছরের জন্য বলুন তো, কখনো হয় না। যে কোনো কারণেই হোক, তুমি খুব ভালো মতন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে যে ধারণা, সেটা তোমার নেই, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে। এখন আমি যদি সার্ভিসের জায়গাটা দেখি, তাহলে প্রথমে 1-6-10 কানেকশন দেখতে হবে। 1 নাম্বার ঘর লগ্নের ঘর, লগ্ন দ্বারা 1 নাম্বার ঘর মানে লগ্নের ঘর, 1 নাম্বার ঘর মানে স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, আমার আমিত্ব, আমার অস্তিত্বটা যেখানে, আমার আমিত্ব যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমি যার উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে 1 নাম্বার ঘর। 6 নাম্বার ঘর দ্বারা অনেক কিছু বোঝা যায়, পরবর্তীকালে আমি আসছি, কিন্তু 6 নাম্বার ঘর দ্বারা সার্ভিসের জায়গাটাও বোঝা যায়। আবার যদি 10 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, 10 নাম্বার ঘরটাকে বলা হয় ক্ষেত্রের ঘর। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। কেমন? তাহলে ক্ষেত্রের জায়গাটা হচ্ছে 10 নাম্বার ঘর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা আমি 10 নাম্বার ঘরটাকে কিন্তু জংশন বলা হয়। তাহলে 1 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, লগ্নের জায়গাটা, তাহলে কিন্তু সেখানে শনির অধিপতি গ্রহ হচ্ছে শনি। কেননা মকর লগ্ন যদি হয়, মকরের অধিপতি গ্রহ হচ্ছে শনি, সে কিন্তু 6 নাম্বার ঘরটাতেই বসে আছে। তাহলে তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে, শনি মানেটা কি? শনি মানে হচ্ছে ডিসিপ্লিন, শনি মানে হচ্ছে বাস্তববাদী মন, শনি মানে হচ্ছে কঠোর কঠিন পরিশ্রম, ঘাম ঝরানো, শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস, শনি মানে হচ্ছে সৎভাবে প্রচেষ্টা করা। শনি কিন্তু এই সমস্ত কিছুকেই রিপ্রেজেন্ট করে। সে কিন্তু বুধের ঘরে বসে আছে। বুধ মানে কি? বুধ মানে হচ্ছে যুক্তি, বুধ মানে হচ্ছে বুদ্ধি, বুধ মানে হচ্ছে ব্রেন ওয়ার্কের জায়গা। আবার বুধ বিজনেসকেও রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিংস। তাহলে সেই যুক্তি বুদ্ধির জায়গায় কিন্তু শনি বসে আছে। ভেরি নাইস। এবার যদি খুব ভালো মতন 1, 2, 3, 4, 5, 6, 7 সেই যে 6 নাম্বার ঘরে শনি বসে আছে, যেই শনি সম্পর্কে আমি এতক্ষণ বললাম 1, 2, 3, 4, 5, 6, 7 সমসপ্তমী কিন্তু চন্দ্রকে হিট করছে, এবং সমসপ্তমের ঘরটা হচ্ছে ধনুর ঘর, যেই ঘরটা রিপ্রেজেন্ট করছে 12 নাম্বার ঘর। তাহলে 12 নাম্বার ঘর মানে হচ্ছে আমার জীবনের যা যা ভাব রয়েছে, মানে 11টি যে ভাব, 1 থেকে 11 নাম্বার ঘর দ্বারা যা যা ভাব আমার জীবনের যা যা ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করছে, তার ব্যয়ের স্থান, বেরিয়ে যাওয়ার আয়গা এবং জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু 12 নাম্বার ঘর। তাহলে প্রথম অবস্থায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, আবার 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু প্রাত্যহিক জীবন ধারণকেও বোঝা যায়। 6 নাম্বার ঘর দ্বারা শত্রুকে বোঝা যায়, ঋণকে বোঝা যায়, রোগকে বোঝা যায়, নানান কিছুকে বোঝা যায়। কিন্তু তোমার একটাই প্রশ্ন, আমি বারবার ধরে বলেছি, আমাকে কেউ যদি অনলাইনে 1000টা প্রশ্ন করে, 1000টা প্রশ্নকে আমি অবশ্যই এক্সপ্লেইন করব, ক্ল্যারিফাই করব, উত্তর দেবো ডেফিনিট ভাবে। কিন্তু তোমার একটাই প্রশ্ন,
ভেরি নাইস, খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। এবার তাহলে শনির যে ফাংশনটা, শনির ফাংশনটা কি হচ্ছে? শনি হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, হ্যাঁ, লিগেল অ্যাক্টিভিটিসের কারকতা, কঠোর কঠিন পরিশ্রমের কারকতা এবং বাস্তববাদী মন, বাস্তববাদী চিন্তাধারা এবং বাস্তববাদী যে অ্যাপ্লিকেশন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস আমার প্রফেশনাল ফিল্ডে, সেই জায়গাটা তোমার প্রপার ভাবে নেই। আমি যখন একটা প্রেডিকশন, তুমি যখন তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়েছো, আমি যখন ছক ক্যালকুলেশন করেছি এবং আমি যখন প্রেডিকশন করছি, তুমি নিশ্চয়ই যদি আমার সেরকম ভাবে আমার অনুষ্ঠান দেখো, তাহলে তুমি জানবে যে ডাক্তার থেকে, ইঞ্জিনিয়ার থেকে, অধ্যাপক থেকে, হ্যাঁ, আমাদের উকিল থেকে, বড় বড় হাই প্রোফাইল বিজনেসম্যান থেকে সবাই কিন্তু আমার স্টুডেন্ট, ক্লায়েন্ট নয় কিন্তু। যাই হোক, যদি না জানো একটু ভালো মতন আমার অনুষ্ঠান দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এমন অনেকে রয়েছে তোমার মতোই যারা মানসিক ভাবে এবং যারা পুঁথিগত দিক দিয়েও মারাত্মক শিক্ষিত। অনেকে বলে আমরা তো জানতাম না আমাদের এইটাই ফল্ট। এই জন্যই কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। তোমার সফল হওয়া নিশ্চিত, কিন্তু হতে পারছো না এই কারণের জন্যই যে শনি কি হচ্ছে? শনি 12 নম্বর ঘরকে হিট করছে ফিজিক্যালি বসে। ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি। তাহলে সেই শনি কিন্তু 12 নম্বর ঘরকে হিট করছে এবং সেখানে কিন্তু চন্দ্র বসে রয়েছে। চন্দ্র মানে কিন্তু মন, যেই মন থেকে দৃষ্টিভঙ্গি, যেই মন থেকে মানসিকতা, মনোভাবের জায়গাটাকেও বোঝা যায়। তাহলে 12 নম্বর ঘরে চন্দ্রের অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি পারবই, আমি করবই, এবং আমার যে মারাত্মক প্রচেষ্টা, হেরে গিয়ে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো, আবার লড়াই করা, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে আজকের দিনে কনফিউশন, কনফিউশন, কনফিউশন এবং কনফিউশন। তুমি শুনবে, ও শুনলাম, বাস, রেকটিফিকেশন মাস্ট মাস্ট মাস্ট। আমাদের এটাই প্রবলেম যে আমরা শুনি, শোনার পর দূর আবার খরচা করতে হবে, কিন্তু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই মাস্ট। তুমি যদি আমার ইউটিউব চ্যানেল দেখো, এখন আমি বলেই দিই, যারা যারা সিরিয়াস তারা আসবে আমার চেম্বারে। শয় মানুষের ভিড়, কিন্তু সবাই কেবলমাত্র জাস্ট পয়সাটা জোগাড় করে একটু জানতে এসেছি, দেখুন তো লটারিতে আমি টাকা পাবো কিনা। আমি ফেড আপ হয়ে গেছি, তাই জন্য আমি বলে দিয়েছি যারা মারাত্মক সিরিয়াস তারা ছাড়া আসবে না। আমি তো চাই না আমার চেম্বারের, মানে আমার যে চেম্বারটার বাইরে অনেক মানুষের গ্যাদারিং হোক, ভিড় হোক, কিন্তু যারা আসবে, দু একজন আসুক, একজন আসুক, কিন্তু যারা আসবে তারা যেন সিরিয়াস হয়ে আসে, মারাত্মক সিরিয়াস হয়ে আসে। তোমার মধ্যে এই সিরিয়াসনেসের অভাব আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। কেমন? এইটা হচ্ছে ফার্স্ট। এবার যদি আমি প্রথমত 1 নাম্বার ঘর দ্বারা বললাম, এবার 6 নাম্বার ঘর দ্বারাও যদি দেখা যায়, তাহলে এই যে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু 10 নাম্বার ঘরে বসে আছে। 10 নাম্বার ঘরে বসে আছে, ভেরি নাইস, কিন্তু সে 4 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে 4 নাম্বার ঘর দ্বারা আমার জীবনের আনন্দ, 4 নাম্বার ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবন, সেটা নিয়ে আলোচনা করতে বারণ করেছো। আলোচনা করব না, কিন্তু বারণ করেছো মানে প্রশ্নই করনি, তাই আমি উত্তর দেব না। কিন্তু 4 নাম্বার ঘর দ্বারা সফল হওয়ার জন্য আমি কতটুকু নিজেকে প্রস্তুত করছি সেটাও বোঝা যায়। মেন্টালি টাফনেসের তোমার মারাত্মক অভাব। তার কারণ 12 নম্বর ঘরটা যখন বৃহস্পতির ঘর হয়ে যায়, বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে আমার ভেতরের জ্ঞানকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি, সেটা 12 নম্বর ঘরে চলে যাওয়ার জন্য ভেতরের জ্ঞানটা ভেতরেই থেকে যাচ্ছে। আজকে তুমি যে লেভেলটাতেই থাকো, তোমার আরো অনেক উঁচু লেভেলে চলে যাওয়ার কথা ছিল। সফলতাকে অ্যাচিভ করা, টাচ করা, সফলতাকে ক্যারি করে নিয়ে যাওয়ার, আজকে এই 2025-এ এই শ্রাবণ মাসে সেই লেভেলটা ছিল। কিন্তু আজকের দিনে তুমি কিন্তু অনিশ্চিত, কনফিউশন এবং 12-9-6-5 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে তুমি কিন্তু আমার সামনে এটা ঠিক কি হবে, স্ক্যাটারলি মুভ করছে তোমার মন, তোমার চিন্তা, তোমার শিক্ষা,
এবং সেই জায়গায় কিন্তু তোমার মধ্যে যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তুমি স্বীকার করো চাই না স্বীকার করো, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 10 নম্বর ঘরটা শুক্রের ঘর। শুক্রের ঘরে গুপ্ত দারুণ স্যার, ঠিক, কিন্তু মনে রাখা দরকার 10 নম্বর ঘরটা শুক্রের ঘর, সেখানে রবি এবং মঙ্গল বসে রয়েছে। 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ সেক্ষেত্রে কিন্তু 10 নম্বর ঘরে বসে রয়েছে। যদিও যখন 10 নম্বর নিয়ে আমি আলোচনা করব, এইগুলোকে নিয়ে আলোচনা করব, কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে যে 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 10 নম্বর ঘরে বসে রয়েছে, সে আবার 4 নম্বর ঘরকে হিট করছে। তাহলে 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, সেখানে আবার রাহু বসে রয়েছে। রাহু মানে কি? রাহুকে সবসময় আমরা নেগেটিভ বলে এসেছি, কিন্তু রাহু মানেই নেগেটিভ নয়। আমার জীবনে আমার প্রাপ্তির জায়গা ইনক্রিজ কতটা হবে রাহু কিন্তু বাড়িয়ে দেয়। রাহু যদি নেগেটিভ ভাবে থাকে তাহলে নেগেটিভ, আর যদি পজিটিভ ভাবে থাকে তাহলে কিন্তু পজিটিভ হয়ে যায়। কিন্তু রাহুর আরেকটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে রাহু ইমোশনাল এবং ইলিউশন এবং আবেগ, ইমোশনকে কিন্তু ইলিউশনকে সে কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে মঙ্গল মানে, মঙ্গল হচ্ছে সেনাপতি, জাস্ট লাইক আমার ঊর্জার জায়গা, তাই তো? আমার শরীরের ভাষা এই পুরোটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আমার কায়িক ক্ষমতাকে রিপ্রেজেন্ট করে, আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনকে এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে কিন্তু রিপ্রেজেন্ট করে। যে মঙ্গল সেই জায়গায় কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। রাহু এবং মঙ্গলের অবস্থান 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 5 নাম্বার ঘরের কেতুকে কিন্তু হিট করছে। শুক্রের ঘর, সেই শুক্র কিন্তু নিচস্থ হয়ে 9 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে দুটো জিনিস বোঝা যাচ্ছে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যাকে লাক ফ্যাক্টর বলি, সংযোগ বলি, সেই সংযোগের জায়গাটা নেগেটিভ হয়ে গেছে। এবং দ্বিতীয় আরেকটা যেই জিনিসটা, যে আমার প্রতি যে কনফিডেন্সের জায়গাটা, সেই কনফিডেন্সের জায়গাটা একদম ডিটোরিয়েট করে যাচ্ছে এবং স্ক্যাটারলি মুভ করছি। কেন? আমি আমার আলটিমেট কি হতে চলেছে, কি হবে, কিভাবে সফল হব, কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, এই কাজটা ছেড়ে দেওয়া উচিত না, এই কাজটা ছেড়ে দেওয়া উচিত নয়, আমি কি অন্য কোথাও ট্রাই করব না, বিদেশে ট্রাই করব না, দেশের মধ্যে ট্রাই করব, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন। তার কারণ কি? আমার কর্মফলের জায়গাটা কিন্তু কি হয়ে যাচ্ছে, ডিটোরিয়েট করে যাচ্ছে এবং ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। প্রপার ভাবে আমি কর্ম করছি, তার রেজাল্ট পাচ্ছি, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তার কারণ কর্মের জায়গাটাতেও কিন্তু আমি সঠিক মতন মুভ করাটা লক্ষ্য করতে পারছি না, সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জায়গাটা লক্ষ্য করতে পারছি না। এবং রাহু মঙ্গলের অবস্থান বিশেষ করে কিন্তু দারিদ্র যোগের আন্ডারে যখন চলে আসে, কেননা 10 নম্বর ঘরটাই কিন্তু শুক্রের ঘর, তুলার ঘর, সেখানে যখন সূর্য বসে আছে, দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়, ফল ডাউন করে যাওয়া। আমার যে জংশনটা সেটাই কিন্তু ফল ডাউন করে যাচ্ছে এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, আমার পারফরমেন্সের দিক দিয়ে, বা তুমি নিজে বুঝতে পারো কিনা জানি না, তোমার প্রফেশনাল ফিল্ডে তোমার চারিপাশে যারা রয়েছে, এমনকি তোমার কলিগস থেকে আরম্ভ করে যে কেউ, এর মধ্যে এমন কিছু স্পেসিফিক মানুষ আছে যারা কিন্তু তোমার ভালো চায় না, কিন্তু তারা প্রকাশ করে না। গুপ্ত শত্রুতা, দ্বিচারিতা, দুটো চরিত্র তাদের মধ্যে। বাইরে দেখা যায় ভালো ভালো ভালো, ভেতরে দেখা যায় তোমার ভালো তারা চাইছে না, তুমি যাতে ভালো না থাকো সেটা কিন্তু তারা চাইছে না। আরেকটা জিনিস, রবি যখন মানে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় চলে যায়, কেননা রবি কিন্তু অ্যাকচুয়ালি 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। এটাও তোমাকে জানার প্রয়োজন যে 8 নাম্বার ঘর মানে হচ্ছে লেন্দি প্রসেস। 8 নাম্বার ঘর মানে এই হলো, এই ছেড়ে গেল তা নয়। 6 নাম্বার 8 নাম্বার ঘর যখন থাকে তখন কি হয়, আমার একটা শরীর খারাপ হয়েছে, সেটা হয়ে যাচ্ছে 8 নাম্বার ঘরটা মারক স্থান হতে 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 হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ছোট্ট কেটে গিয়েছিল, সেটা আস্তে আস্তে ঘা হতে হতে আলসার, হঠাৎ করে দেখা গেল মারক রোগ, ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু 8 নাম্বার ঘরটা হচ্ছে সাইলেন্ট কিলার,
যখন সে তার কাজটা করে যাচ্ছে আমি বুঝতেও পারছি না, বহুবার আমি বলেছি। যখন সে তার রেজাল্টটা দেখাচ্ছে তখন আমি হতবাক, তখন কিন্তু গিভ আপ বা স্যারেন্ডার করে দেওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকে না। রবির জায়গাটা এখানে। সুতরাং তোমার ঊর্ধ্বে যারা রয়েছে বা দেখা যাচ্ছে একটা মানে নিঃশব্দে তোমাকে নিয়ে দেখা যাচ্ছে একটা তোমার নামে বা তোমার পারফরমেন্স নিয়ে বা তোমার প্রতি তাদের যে বিদ্বেষ বা নেগেটিভ মনোভাব, হয়তো কেউ জানতে পারছে না, হয়তো তুমিও জানো না, কিন্তু এটা শুনে রাখো, সেটা কিন্তু আস্তে 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 গজিয়ে যাচ্ছে। একটা সময় এমন হবে, আমি এই কাজ থেকে তো কিছুই পাচ্ছি না, যে কাজটা করছি এই কাজ থেকে আমি কিছুই পাচ্ছি না, এখান থেকে আমার কোনো ফিউচার নেই, এখান থেকে আমি সফল হতে পারবো না, এখান থেকে আমি স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে না, এই কাজটা আর ভালো লাগছে না। এটা অটোমেটিকলি তোমার মধ্যে আসবে, যেহেতু পেটে তো বিদ্যা রয়েছে। তুমি তো বুঝতে পারছো যে আলটিমেট কোথায় তুমি, তোমার কমফোর্ট জোনটা কোথায়, কোথায় তুমি ফ্রিলি কাজ করতে পারছো, মুভ করতে পারছো, পারফরমেন্স দিতে পারছো। এই জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভিটিটাকে অফ করা ভীষণ প্রয়োজন ছিল। 1974 সালে জন্মেছো, তার মানে তোমার 50 বছর ক্রস করে গেছে। তাহলে এই জায়গাটা অত্যন্ত সিরিয়াস হয়ে কিন্তু এই জায়গাটাকে ঠিক করা অনেক আগে উচিত ছিল। যদি হাতে কখনো তুমি স্টোন পরে থাকো তাহলে তো আরো গেল রব হবেই, কেননা স্টোন কখনো রেমিডি হয় না, এটা আমি প্রমাণিত সত্য করে দিয়েছি। স্টোন পরে থাকলে, জেম স্টোন পরে থাকলে নেগেটিভিটি আরো ইনক্রিজ করতে শুরু করে। এবার আমি চলে আসি 10 নম্বর ঘরটা। আমি 10 নম্বর ঘর নিয়ে প্রায় বলেই দিলাম। তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থান, এটা কিন্তু আমি বহু ক্ষেত্রে বলেছি। তুমি আমার ইউটিউব চ্যানেল দেখলে আমি বারবার ধরে মঙ্গল এবং শুক্রের অবস্থান নিয়ে বারবার ধরে বলি। ইভেন সরি টু সে, হয়তো খারাপ ভাবতে পারে, এর আগের প্রেডিকশনটি মানে অনলাইন প্রেডিকশনটি আমি যার করেছিলাম তার কিন্তু মঙ্গল এবং শুক্রের ব্যাক রিফ্লেকশন নিয়ে বারবার বললাম। কিন্তু আলটিমেট সেইটা শোনার পর সে বললো খুব ভালো লাগলো, আপনার প্রেডিকশন খুব, সে কিন্তু একটিবারের জন্য মঙ্গল এবং শুক্রের ব্যাক রিফ্লেকশন ইমিডিয়েট অফ করা প্রয়োজন, সে কিন্তু একটিবারের জন্য বললো না। সে কিন্তু একটিবারের জন্য বললো না। মানুষ এই যে কেয়ারলেস হয়ে যাওয়া, উদাসীন হয়ে যাওয়া, এটা মানুষের ব্যর্থতার একটা সবচেয়ে বড় কারণ। মঙ্গল এবং শুক্রের অবস্থান আমার জীবনে, আমি চলছি হঠাৎ করে ব্লক ক্রিয়েট করে দেয়, অবস্ট্রাক্ট ক্রিয়েট করে দেয়। এবং মঙ্গল এবং শুক্রের অবস্থান যাদের আছে তাদের কিন্তু খুব সাবধান, মানহানি, সম্মানহানি, বা অনেক ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় যে আমার মানে মামলা মকদ্দমা কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যায়। আর যদি ঝামেলায় কেউ জড়িয়ে পড়ে তাহলে কিন্তু তার ফেভারে কখনো রেজাল্ট আসে না, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। মূলত মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু আমি আমার কাজটা করছি, আমি আমার মতন চলছি, কেবলমাত্র কর্মজীবনে নয়, কিন্তু আমার পুরো জীবনটার মধ্যে হঠাৎ করে কোনো একটা জায়গায়, কোনো একটা ভাবে, কোনো একটা অবস্থায় হঠাৎ করে ব্লক চলে এলো, অবস্ট্রাক্ট ক্রিয়েট করলো। তখন আমি ভাবি কি করে হলো, কি আলো হলো, কি হলো বুঝে উঠতে পারছি না। আমি তো গেছিলাম, আমি তো হাতের মধ্যে 5টা স্টোন পরে রয়েছি, তাহলেও কেন হচ্ছে, এটা মনে হয়। তাহলে শুক্র আর মঙ্গলের যে অবস্থান, এটাকে কখনো বাড়তে দিতে নেই। এবং সেটা আবার 4 নাম্বার ঘরটাতে কিন্তু রয়েছে। তাহলে 4 নাম্বার ঘর দ্বারা আমি আনন্দের কথাও বললাম, আবার 2:1% মধ্যে দিয়ে কেতু এবং শুক্র, আবার সেটা 5 নাম্বার ঘর, সফলতার ঘর, সফলতার ঘরটা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে এই কারণের জন্যই। তার কারণ আমি যেভাবে চলছি হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে, আমি তখন কি হয়ে যাচ্ছে, আমি তখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে, আমি আমার মতন করে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে না, আমি আমার মতন করে হাতড়ে যাচ্ছি এবং সামনেটা তখন ধোঁয়াটে বা ধোঁয়াশা হয়ে যাচ্ছে। তেমন এই জায়গাটা কিন্তু মারাত্মক। এবার সূর্য এবং শুক্রের অবস্থান, আবার এই যে সূর্য 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 8 নাম্বার ঘর সম্পর্কে তোমাকে আমি বললাম, আবার সে কিন্তু 10 নাম্বার এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহের বা সেই ঘরটাতে বসে আছে। আবার সেই 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 9 নাম্বার ঘরটাতে নেগেটিভ হয়ে বসে রয়েছে। 9 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার ধরে বলেছি 95% বা 98% কর্ম করো, কিন্তু 5% বা 2% যদি তোমার সংযোগ তোমার সাথে যুক্ত না হয়, কর্মের পর কিন্তু সেই সংযোগ আসে, যদি যুক্ত না হয়
তাহলে তুমি কোনো মতেই সঠিকভাবে কর্মফল পেতে পারো না। 9 নাম্বার ঘরটা রিপ্রেজেন্ট করে সংযোগকে, সংযোগকে অস্বীকার করার কোনো জায়গাই নেই। তাহলে সেই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে। এবং শুক্র কিন্তু কন্যা রাশিতে সবচেয়ে নিচস্থ মানা হয়। শুক্র মানে হচ্ছে আমার সুখ। আমার জীবনে আস্তে আস্তে আমি মারাত্মক ধারে ঋণে জর্জরিত, সেখান থেকে আমি ওভারকাম করছি, তার মানে শুক্রের পজিটিভ খেলা শুরু হয়েছে। আমার যে সিচুয়েশন সেখান থেকে আস্তে আস্তে আমি আমার মধ্যে যখন উন্নতি ঘটছে, সেটা প্রফেশনালি, পার্সোনালি, স্পিরিচুয়ালি, ধার্মিক ভাবে, যে কোনো ভাবে আমার মধ্যে যখন আস্তে আস্তে উন্নতি ঘটছে এবং জাগতিক ভাবে উন্নতি ঘটছে, আমরা মানুষ, সবকিছু ত্যাগ করে বনে গিয়ে বসে থাকাটা মানুষের কাজ নয়। আমি সর্বত্যাগী, প্রয়োজন নেই, আমরা মানুষ। তাহলে আমাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের জৈবিক যে চাহিদা, সেই চাহিদাগুলো আস্তে আস্তে যখন সেইগুলো প্রাপ্তি বা সেগুলোকে অ্যাচিভ করার মতন আমার ক্ষমতা আস্তে আস্তে তৈরি হচ্ছে, তার মানে শুক্র উন্নত হচ্ছে, শুক্রর পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, সেই শুক্র কিন্তু নিচস্থ হয়ে গেছে। তাহলে 10 নাম্বার ঘরটা মারাত্মক নেগেটিভ হয়ে গেছে। কেমন? আবার যদি লক্ষ্য করা যায়, বুধ প্রথমত হচ্ছে, এই বুধ কিন্তু 12 নম্বর ঘরকে হিট করছে সমসপ্তমে, 1 2 3 4 5 6 7। আবার যদি দেখা যায় বুধ এবং শনির কানেকশন, কেননা 6 নাম্বার ঘরটা তো বুধের ঘর, মিথুনের ঘর, আবার ফিজিক্যালি শনি 12 নাম্বার ঘরটাতে হিট করছে, আবার বুধের ঘর কন্যার ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে। তাহলে আমার বুদ্ধির ইমপ্লিমেন্টেশন, আমার যুক্তির ইমপ্লিমেন্টেশন, আমার ব্রেন ওয়ার্ক এইভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, যার দ্বারা আমি সফলতাকে গেইন করতে পারি, সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 12 নাম্বার ঘরে চন্দ্র যখন চলে যায়, তখন আমার মন, আজকের দিনটাতে তোমার মন থেকে মানসিকতা, মনোভাব, দৃষ্টিভঙ্গির জায়গাটা নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। আবার যদি খুব ভালো মতন আমি 2 নাম্বার ঘরটা লক্ষ্য করি, 2 নাম্বার ঘর দ্বারা দৃষ্টিভঙ্গিকে বোঝা যায়। প্রথমত 2 নাম্বার ঘর দ্বারা দৃষ্টিভঙ্গি, দ্বিতীয়ত 2 নাম্বার ঘর দ্বারা ইনকাম, 2 নাম্বার ঘর দ্বারা সঞ্চয়, 2 নাম্বার ঘর দ্বারা মুখনিসৃত বাণী। প্রত্যেকটাই 12 নম্বর ঘরে অর্থাৎ ব্যয়ের স্থানে চলে গেছে। তোমার সোর্স অফ ইনকামের জায়গা বা সঞ্চয়ের জায়গা বা দৃষ্টিভঙ্গির জায়গা স্টেবল নয়, ডিক্রিজ হয়ে যাচ্ছে, বা স্যাটিসফাই তোমাকে করতে পারছে না। তুমি যতটুকু চাইছো সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু কোনো মতেই আসছে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরে কিন্তু কেতু, এবং কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে, অধিপতি গ্রহের আন্ডারে বসে থাকে, তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়। কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনকে রিপ্রেজেন্ট করে কিন্তু কেতু। তাহলে কেতু তো শুক্রের ঘরে বসে আছে, সেই শুক্র তো কন্যার ঘরে নিচস্থ মানা হয়, যেটা মীনের ঘরে উচ্চস্থ মানা হয়, কন্যার ঘরে নিচস্থ মানা হয়। তাহলে কেতু নিচস্থ হয়ে গেল। কেতু যদি নিচস্থ হয়ে যায় এবং 5 নাম্বার ঘর, তাহলে 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতাকে বোঝা যায়। তাহলে স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে হিট করছে সফলতার জায়গায়, করছে না। শুধু জানলে হবে না বাবা, রেকটিফিকেশন প্রয়োজন। আর আমি কিন্তু তাদেরই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি যারা বলে, স্যার আপনার কাছে আমি সারেন্ডার করে দিলাম। তুমি খোঁজ নিয়ে দেখো, 80 বছর 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে 10 বছর 5 বছর 7 বছরের বাচ্চা ছেলে মেয়েরা সবাই কিন্তু আমার স্টুডেন্ট, সবাই আমার কাছে বলে হাই প্রোফাইল মানুষ, এখানে ইগোর কোনো ব্যাপার নেই, গুরুর কাছে সারেন্ডার করে দিতে হয় সবসময়। তেমন সুতরাং এটা অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। রবি যখন নিচস্থ হয়ে যায়, তখন মাথায় রাখার প্রয়োজন আছে অর্গানাইজেশন থেকে, ম্যানেজমেন্ট থেকে, বস থেকে, তোমার উচ্চ স্তরে যারা রয়েছে তাদের থেকে ভীষণ সাবধান হতে হয়। 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র, আমাদের রবি যদি চলে আসে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং শুক্রের সাথে যখন মানে সম্পর্ক ক্রিয়েট করে, তখন কিন্তু মান সম্মান হানির জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে যেমন আজকের দিনেও কিন্তু মঙ্গলের ঘরে রাহু বসে রয়েছে, অত্যন্ত উচ্চস্থ। প্রথমত নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার ছকটা নেগেটিভ হয়ে রয়েছে। আমার বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে, আমার জ্বর হয়েছে, জিভে স্বাদ নেই,
তা খাসির মাংসই হোক, মাছের ঝোলই হোক আর উচ্ছে সেদ্ধই হোক, আমার কাছে সবই এক হয়ে যাবে। সুতরাং এই ছকটার নেগেটিভিটিটাকে অফ করা ভীষণ প্রয়োজন। অফ প্রথমে করতেই হবে, কিন্তু দ্বিতীয়ত আমি যেটা দেখতে পাচ্ছি 2025-এ যদি তুমি আমাকে বিন্দুমাত্র আমার কথা শোনো, আমার কথাকে মানো, এবং এতক্ষণ আমি তো এক্সপ্লেইন করলাম সমস্ত কিছু, যদি মনে হয় স্যার সাবজেক্ট সম্পর্কে কিছু জানেন, তাহলে 2025-এ কখনোই কিন্তু কর্ম পরিবর্তন সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। বাট যদি খুব ভালো মতন দেখা যায়, এটা আফসোসের সাথে বলতে হচ্ছে, দুঃখের সাথে বলতে হচ্ছে, যে 2022-এর 12ই এপ্রিলের পর থেকে কিন্তু তোমার কর্মজীবনে গোল্ডেন সময় শুরু হয়েছে। কিন্তু তুমি দেখবে এই সময়ের পর থেকে যতবার তুমি কোনো এক্সাম দিয়েছো বা কর্ম পরিবর্তনের চেষ্টা করেছো, ভুল ব্যর্থ হয়ে গেছো বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসেনি। তাহলে প্রথমত রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে, দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু কাজ ছাড়া যাবে না, কিন্তু এই কাজটাকে ধরে রাখাও যাবে না নেগেটিভিটিটাকে অফ করার পর। এবং আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে মঙ্গল 10 নম্বর ক্ষেত্রের ঘরের এই যে মঙ্গল বসে রয়েছে, এবং 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং সেখানে রাহুও বসে রয়েছে। তাহলে বিদেশ কানেকশন মারাত্মক স্ট্রং কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল, যেটা আজকের দিনে মানে স্ট্রং থাকলে তো কেবল হবে না, আজকের দিনে তো গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্স, আমি যদি নেগেটিভিটিটাকে অফ করে দিই তাহলে মারাত্মক স্ট্রং লক্ষ্য করা যাচ্ছিল। আমি একাই 2 কিলো মাংস খেয়ে নিতে পারি, কিন্তু আমি অসুস্থ, আজকে একটা মাংসের পিসও খেতে পারবো না। এক্সাম্পলটা কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। তুমি নিজে কিভাবে নিজের জীবনটাকে কোন জায়গায় ফেলে দিয়েছো, তোমার নিজের বিফলতার কারণ তুমি। তাই জন্য এই অবশ্যই বিদেশের যোগ, বা আমি যেটা লক্ষ্য করতে পারছি, যদি আমি যেখানে জন্মেছি, কলকাতাতে তুমি জন্মেছো, তার মানে কলকাতা থেকে রাজ্য থেকে যদি দূরবর্তী স্থানে কোনো কাজ নিয়ে তুমি চলে যাও, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা। হয়তো দেখা গেল প্রথমে সেরকম ভাবে মানে দেখা গেল এখানেও যেটা বেতন পাচ্ছি তার থেকে একটু বেশি বেতন পাচ্ছি, সেটা বড় কথা নয়। কিছু দিনের মধ্যেই আমি ইউটিউবে আমার এক স্টুডেন্টের গল্প দেব, রাজস্থানে সে চাকরি পেয়েছিল, সে বলেছিল সরকারি চাকরি ছাড়া কোনো চাকরি করব না। আমি বলেছিলাম তোর বেসরকারি চাকরি আছে, কিছু দিনের মধ্যে দেব, তোর বেসরকারি চাকরি আছে। আমি তার ছবিটি একটিবার তোমাকে দেখাচ্ছি, 2 মিনিটের জন্য গল্পটা বলিনি, তুমি শোনো। এই হচ্ছে সেই ছেলেটির ছবি। সে বলেছিল সরকারি চাকরি ছাড়া কোনো চাকরি করব না। আমি বলেছিলাম তোর বেসরকারি চাকরি রয়েছে। এবার তারপর হঠাৎ করে দেখা গেল সে বেসরকারি একটা চাকরি পেল, মেদিনীপুরের চেম্বারে এসে বলছে বেসরকারি চাকরি পেয়েছি, কিন্তু আমি সরকারি চাকরি ছাড়া করব না। আমি বললাম তোকে যেতেই হবে। এবার ওর প্রতি আমার একটা অধিকার ছিল, ওকে মারধর, আমি আমার স্টুডেন্টদের মারধর পর্যন্ত দিই। আমি বলেছিলাম তোকে যেতেই হবে। তখন বলেছিল না স্যার যাবো না। পরে ও এসে বলেছিল দেখুন স্যার মাত্র 15,000 টাকা বেতন, তাহলে আমি যাব 15,000 টাকার জন্য? তার বাবা মা এসে কাঁদছিল, দাবরানি দিয়ে বলেছিলাম ও যাবে রাজস্থানে, তার কাজ রাজস্থানে ও যাবেই যাবে। বেশ কয়েক বছর আগের ঘটনা। তারপর তাকে পাঠালাম, সে ওইখানে গিয়ে বলছে স্যার এখানে তো আমিষ খাওয়া হয় না, আমি এখানে এই সমস্ত চানা মশলা ফসলাকে থাকতে পারছি না, আমি মরে যাব, এখানকার এনভায়রনমেন্ট খারাপ, সবাই বলছে এখানে থাকলে বাঁচা যাবে না, রোগগ্রস্ত হয়ে যাব। তার মা এসে কাঁদছে, আপনি একটিবার বলুন, অনুমতি দিন, ছেলেটাকে ফেরত নিয়ে চলে যায়। আমি বললাম মরে গেলে মরে যাবে, কিন্তু সে ওখানেই কাজ করবে। 2025 জুলাই মাসে সেই ছেলেটি কিছু দিনের মধ্যেই আমি তাকে অবশ্যই সেই এক্সাম্পল, সে এখন 1 লাখ টাকা ক্রস করে গেছে। 15,000 টাকা থেকে আরম্ভ করেছিল, সরকারি চাকরি ছাড়া করবো না বলেছিল, হ্যাঁ, কিন্তু সে আজকের দিনে 1 লাখ টাকা ক্রস করে গেছে। এবং আমি জানি সে কোন লেভেলে যাবে সে নিজেও জানে না। 1 লাখ টাকা ক্রস কিন্তু বেশি দিনে করেনি, কয়েকটা বছরের মধ্যে করেছিল। তাই আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী। তাহলে তোমার ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সে রেকটিফিকেশন রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিল, ধার বিনা করে কিন্তু সে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিল। আমি জানি সে কি বিক্রি করে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিল। তার চাইতে তোমার তো সিচুয়েশন ভালো লক্ষ্য করতে পারছি। অবশ্যই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন। আমার কথা শুনে চলো, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে যা কিছু কর্ম তোমার মধ্যে দিয়ে হবে, রেমেডি অ্যাপ্লাই করলাম আর অটোমেটিকলি কোনো কিছু হলো, কখনো সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়।
তোমার মধ্যে যদি এই মানসিকতা থাকে, রেমেডি তো অ্যাপ্লাই করলাম, বাস এবার নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবে, তা নয়। নিজে নিজে কখনো কোনো কিছু পরিবর্তন হয় না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, বৃত্ত দুর্বাত্তাস্তিং ত্রাইত্রত্তা প্রাপ্ত পিত্তানৈ রত্তং রীতি রত্তা নৃত্যৌ রত্তৈজ্জয়্যতকর্তা আনন্দং সত্তব্যতীর্তয়্যত্তা। ব্যক্তিগত জীবন, স্থান, কাল, পাত্র, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু পরিবর্তিত হয় কেবল কর্মের মধ্যে দিয়ে। তোমাকে কর্ম করতে হবে। আমি শুধু তোমার সাথে থাকতে পারবো, তোমাকে পথ দেখাতে পারবো এবং তোমার নেগেটিভিটিটাকে অফ করতে পারবো। মিথ্যে কথা আমি বলি না, আর হরণ করার প্রসেস আমার জানা নেই। এটা নিশ্চয়ই তুমি এতদিনে তুমি একটি অনুষ্ঠান দেখো, দুটি অনুষ্ঠান দেখো, 5টি অনুষ্ঠান দেখো, তুমি নিশ্চয়ই জানো। সুতরাং তোমার দ্বারাই সবকিছু হবে। কিন্তু আজকের দিনে যে সিচুয়েশন, তুমি যদি সিরিয়াস না হও এবং বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘুটি বাটি বিক্রি করলেও রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, এই মানসিকতা তোমার যদি না থাকে, তাহলে সামনেটা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে। কেননা এই সময়টা গোল্ডেন সময় যাচ্ছে তোমার কর্মের ক্ষেত্রে, কিন্তু আজকের দিনে ইনসিকিউর জোনে তুমি রয়েছো, স্ক্যাটারলি মুভ করছো এবং কি হবে, কোন দিকে যাব, কি করব বুঝে উঠতে পারছি না। সবচেয়ে বড় কথা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা জিরো হয়ে যাচ্ছে। আমি তোমাকে বোঝাবার চেষ্টা করলাম। এর পরেও তোমার যদি সত্যি সত্যি কোনো মানে রিয়েলি কোনো প্রশ্ন থাকে, অবাঞ্ছিত প্রশ্ন আমাকে করবেন। আমি ভীষণ বিজি থাকি এবং আমি নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে চলি। অবাঞ্ছিত প্রশ্ন নয়, সত্যি সত্যি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই যেই হোয়াটসঅ্যাপ দ্বারা তুমি অনলাইনের জন্য কানেক্ট করেছিলে যে হোয়াটসঅ্যাপটাকে, সেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিও। এই প্রেডিকশনটি যখন তোমাকে পাঠানো হবে তার 24 ঘন্টার মধ্যে আমি হোয়াটসঅ্যাপ মারফত তার উত্তর দেব। আবার বললাম, তোমার ছকটা অত্যন্ত পজিটিভ ছক ছিল এবং তুমি কিন্তু অত্যন্ত ভদ্র, জেন্টেল, ভালো একটা ছেলে। সফল হওয়ার সবকিছু উপাদান তোমার মধ্যে রয়েছে। সবচেয়ে বড় কথা যেটা, নেগেটিভিটিটা অফ করোনি। আর আমি জানি না যে তুমি কোনো স্টোনকে রেমেডি হিসেবে হাতে বা গলায় বা কোথাও ধারণ করেছো কিনা। যদি করে থাকো তাহলে আরো নেগেটিভিটির দিকে কিন্তু তুমি এগোচ্ছ। যা কিছু বললাম তোমার ভালোর জন্যই বললাম। আজকের মতন এইটুকু।